তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কংগ্রাচুলেশনস ইউ আর রেজিস্টার্ড অবস্থায় ছিলাম, রাইট? আমি তো পর্যন্ত সবাই প্র্যাকটিস করছিলাম, তো মনে করতেছি ভিডিও করে আমি বুঝলাম। আচ্ছা, সো যেটা করা হয়েছিল, আমরা একটা কন্ট্রোলার বানাইছিলাম। এই কন্ট্রোলারের মধ্যে একটা হচ্ছে রেজিস্ট্রেশন নামক কন্ট্রোলার, একটা হচ্ছে সাবমিট নামক কন্ট্রোলার। তো সাবমিট নামক কন্ট্রোলারের কাজ কি ছিল খেয়াল আছে? অন্য একটা পেজে নিত কি আমাদের এই যে এই কোডটা কেন লেখা লাগলো? স্যার আমরা ডেটা আনতেছি ডেটা মানে হ্যাঁ হ্যাঁ বলেন সব মিয়া। মানে এটা থেকে ডেটা আনতেছি আর এটা আউটপুট মানে পরবর্তী অনুসারে ডেটা কিছু আচ্ছা ঠিক আছে ধরতে পারি। তো কি করলাম আসলে আমরা আমাদের যে একটা রেজিস্ট্রেশন নামক একটা পেজ আছে, এই পেজটা কিন্তু রেজিস্ট্রেশন/রেজিস্ট্রেশনে আসছে ওপেন হচ্ছে। কিন্তু এই পেজের মধ্যে আমাদের একটা ফর্ম আছে, যেই ফর্মে কিছু আমরা ভ্যালু নিচ্ছি। আগে আমরা যখন কত ইনপুট দিতাম, এখন আমরা অন্য একভাবে নিতেছি, ফর্মের মাধ্যমে নিতেছি, ওয়েট ফর্মের মাধ্যমে নিতেছি। এই ফর্মের ভ্যালুটা নিয়ে কে কাজ করবে? ফর্মগুলো তো কারো না কারো কাজ করতে হবে। এই কাজটা করবে হচ্ছে সাবমিট নামক কন্ট্রোলার। এখানে যে অ্যাকশনের মধ্যে সাবমিট আছে, এই সাবমিট নামক কন্ট্রোলারটা কি করবে? এই সাবমিট নামক কন্ট্রোলারটা হচ্ছে মেইনলি এই কাজগুলো করবে। এই হচ্ছে এই ডেটাগুলো রিসিভ করবে, রিসিভ করে আইদার সে ডেটাবেস স্টোর করলে করুক বা যা হচ্ছে করুক, করার পরে দেন হচ্ছে সে এই রিটার্ন করবে আগে আরেকটা পেজে। এখানে আমরা রেজিস্ট্রেশন নামক পেজটাও কিন্তু রিটার্ন করতে চাইলে করতে পারতাম, কিন্তু রেজিস্ট্রেশন নামক পেজ রিটার্ন করা হয়নি, আরেকটা সেপারেট পেজ রিটার্ন করা হয়েছে। সেই পেজের মধ্যে আবার আমরা দুইটা ভ্যালুতে পাস করছি, একটা নেম আর একটা ইমেল, যাতে আমরা ওই সাকসেস পেজের মধ্যে যে লগইন করতে বা রেজিস্ট্রেশন করতে তার নামটা আমরা দেখাতে পারি। যদি আমরা এই লাইনটা না দিতাম, অ্যাড অ্যাট্রিবিউট না দিতাম, তখন আমরা ওই ভ্যালুটা দেখাতে পারতাম না, ডেটাটা এক স্ক্রিন থেকে মানে এক পেজ থেকে আরেক পেজে শো করতে পারতাম না। তো দ্যাটস ওয়াই আমাদের এই কন্ট্রোলারটা লিখতে হয়েছে। বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন আছে? সিস্টেম ডট আউট যে জায়গা সেটা সিস্টেম ডট আউট হ্যাঁ কনসোলে প্রিন্ট করছিলাম জাস্ট দেখার জন্য আমরা। আচ্ছা, সো আজকে আমরা এতদিন পর্যন্ত দুইটা পার্ট দেখছি। একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভিউর পার্ট, এই যে এইচটিএমএল এর যে পার্টগুলো আমরা দেখতেছিলাম, এইটা হচ্ছে আমাদের ভিউ, যে আমাদের দেখতে কোথা থেকে ভিউ থেকে কোথা থেকে ডেটা আসবে, সেই পার্টটা হচ্ছে এটা এইচটিএমএল এর পার্টটা, যেটা আসলে আমাদের কোর্সেরই পার্ট না অ্যাকচুয়ালি, যেরকম আমাদের জাভা এফএক্স এর যে এফএক্স এর ভার্সন যেটা আমাদের কোর্সের পার্ট ছিল না। ওকে, তো আমাদের মেইন পার্ট হচ্ছে রিসিভ করা নিয়ে কন্ট্রোলার পার্ট। এই যে কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার কি করতেছে, এই কন্ট্রোলার হচ্ছে আমাদের ডেটাটা রিসিভ করতেছে। এখন আমরা জাভা এফএক্স এর ক্ষেত্রে কিন্তু কি করছিলাম, যখন কন্ট্রোলার রিসিভ করছিল, কন্ট্রোলারের মধ্যে এর পরের পার্ট কি ছিল, কন্ট্রোলার একটা ডেটা রিসিভ করলো, তারপর সার্ভিসের কাছে পাস করতো। ওকে, তো কন্ট্রোলারের কাজ হচ্ছে যে ভদ্রলোক সব ডেটা নিয়ে এসে সার্ভিসের কাছে পাঠিয়ে দেবে যে ভাই আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, তুমি এটাকে নিয়ে ডিল করো। সার্ভিস আমাকে কি করবে, একটা রেসপন্স প্রোভাইড করবে, আইদার একটা পজিটিভ রেসপন্স অথবা নেগেটিভ রেসপন্স, যেটাই হোক সে ডেটা পাঠাবে অথবা কোনো এরর থ্রো করবে, যেটাই করুক সার্ভিস হচ্ছে আমাদেরকে এইটা প্রোভাইড করবে। তো আমরা কি করছি, এই পর্যন্ত আসার পরে আমরা ডেটাটা কিন্তু পাইছি, ডেটা নিয়ে দেওয়ার পরে জাস্ট প্রিন্ট করে দিছি, মাঝখানে কোনো কাজ করিনি, রাইট? তো এইখানে হচ্ছে আমাকে এখন কি করতে হবে, আমার একটা সার্ভিস লেয়ার লাগবে, যে সার্ভিস লেয়ার কি করবে, ডেটাটাকে চেক করবে যে ডেটাটা কি আসলে ইমেল কিনা, ডেটাটা আসলে ভ্যালিড কিনা, এইসব চেক টেক করে কি করবে, সে ডেটাবেসে সেভ করবে। বুঝতে পারছেন? তো আমরা কন্ট্রোলার করার পর্যন্ত আসছি, সার্ভিস পর্যন্ত কিন্তু আমরা আগেও শিখে ফেলছিলাম, যখন আমরা জাভা কোর্স করছিলাম তখন কিন্তু সার্ভিসের কোড শিখছিলাম, রাইট? সো আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি কি করছিলাম। আমরা একটা ক্লাস তৈরি করতাম, ধরেন যে জাভা ক্লাস, এটা হচ্ছে কার রেজিস্ট্রেশন, ইউজার রেজিস্ট্রেশন, তো লিখলাম ইউজার সার্ভিস, ইউজার সার্ভিস। তো এই যে ক্লাস, এই ক্লাসের মধ্যে আমাদের কি করতে হবে, আমরা এই ক্লাসের মধ্যে কিছু ফাংশনালিটিস ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। একটা ইউজারের কি কি হতে পারে, ক্রিয়েট আপডেট
এর বাইরে কোনো কিছু হতে পারে? হতে পারে। সো আমাদের কি করতে হবে, আমাদের তার মানে কি আমাদের একটা স্ট্রাকচার আগে ডিফাইন করা উচিত। আমরা যদি আঙ্কেল ববকে ফলো করতে চাই, আঙ্কেল ববকে ফলো করলে আগে আমার ইন্টারফেস লাগবে। আর যদি আঙ্কেল ববকে আমরা ফলো করতে না চাই, যে আঙ্কেল বব যাক আমি আমার মতন কোড করব, আঙ্কেল ববকে চিনি না, তাহলে আমাদের ইন্টারফেসের কোনো দরকার নেই, আমরা আমার মতন কোড করতে পারি। বাট লজিক্যাল অ্যাপ্রোচটা কি, আমাদের প্রথমে কি লাগবে, একটা ইন্টারফেস লাগবে, যে ইউজার না একটা ইন্টারফেস বানাচ্ছি, অথবা একটা কমন ইন্টারফেস বানাতে পারি। ওকে, ইন্টারফেস বানানোর উদ্দেশ্য কি, আমরা টেমপ্লেটিক্যাল স্ট্রাকচারটা বানাচ্ছি যে আমাদের সার্ভিসে কি কি থাকতে পারে। তো আমরা আগে ডিফাইন করতেছি, আচ্ছা এটা একটু কমন না করে ইউজারই রাখি, তাহলে পরে আপনাদের এখন বুঝতে সুবিধা হবে, পরে এটাকে কমন বানাবো না। হ্যাঁ অবশ্যই তো। আচ্ছা তো ধরেন যে আমার প্রথমে কি লাগবে, ইউজার লাগবে। ইউজার যদি তৈরি করছি না স্যার, মডেল ক্লাসে তো তৈরি করি না, সরি আমি একটা পার্টি ভুলে গেছি। আমার তো একটা যেটা সেভ করতে যাচ্ছি, যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি, সেই স্ট্রাকচারটাকে বানাইতে হবে, মানে একটা ক্লাস লাগবে, যে ক্লাসটা আসলে আমি সেভ করতে যাচ্ছি। তো আমাদের ক্লাসের কথা তো অবশ্যই সবার মনে আছে, রাইট? তো আজকে আমাদের জাভা ক্লাসে আমরা ক্লাস শিখছি, ক্লাস এবং অবজেক্ট শিখছি। হ্যাঁ এমবিসি শেষ। সো আমাদের ছিল হচ্ছে প্রাইভেট, তারপর কি আইডি, স্ট্রিং, নেম, স্ট্রিং, সরি আইডি নেম, আইডিটা ইন্টিজার দিই, ওকে। সিজিপিএ, সো আমাদের কি কি লাগে এটার সাথে, কনস্ট্রাক্টর লাগবে, রাইট? অল্টার ইনসার্ট, একটা হচ্ছে সিলেক্ট নান, একটা হচ্ছে অল্টার ইনসার্ট কনস্ট্রাক্টর, আর একটা হচ্ছে অল্টার ইনসার্ট গেটার এন্ড সেটার। এই তো। তো আজকে আমরা আসলে এই ইউজারের এখানে এসে একটু কাজ করতে চাচ্ছি। আমরা এটাকে আগে বলছিলাম যে নিজে নিজে লিখতাম, রাইট? ইউজারের যখন ডেটা সেট বানাইতাম, এই পার্টে কি বলতেছিলাম মনে আছে, আমাদের একটা পিলার, এটা ওকে কোন পিলারের মধ্যে পড়ছে, ডেটা সেটার, ডেটা সেটার কোন পিলারের অন্তর্ভুক্ত, ইনহেরিটেন্স, শেষ করে নোটটা এনক্যাপসুল করে লেখো, এনক্যাপসুলেশন, ওকে। সো আমরা এই যে ভ্যালু অ্যাট্রিবিউটগুলোকে এনক্যাপসুলেট করতেছিলাম প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার মাধ্যমে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই গেটার সেটার লাগতেছে, তাই তো। তো আমাদের সিমিলারলি কনস্ট্রাক্টর লাগতেছে কি কারণে, একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করার কারণে, রাইট? ওকে। তো আজকে আমরা একটা নতুন ওয়েতে বা নতুন একজনের সাথে পরিচয় করে দিব। আমরা এখন থেকে এটা লিখব না, না ঠিক আছে। আমরা আজকে পরিচয় হব মিস্টার লম্বকের সাথে। লম্বক, লম্বক, লম্বক নামে আপনাদের ম্যাথে টার্ম আছে ছিল মনে হয়, রাইট? লম্বক, এই যে প্রজেক্ট লম্বক, ওকে। এই প্রজেক্ট লম্বক জিনিসটা কি, এই এ হচ্ছে একটা হেল্পার, একটা অ্যানোটেশন বা হেল্পার একটা লাইব্রেরি। এই লাইব্রেরি কি করে, এই লাইব্রেরির মধ্যে বিভিন্ন অ্যানোটেশন আছে। আমরা অ্যানোটেশন সম্পর্কে তো অলরেডি জানি, @fx7
লম্বক কি করছে কিছু অ্যানোটেশন এনে দিছে as like @getter @setter @constructor এই যে কনস্ট্রাক্টর এই কথাটা লিখলে এই বর্ডটা পুরো গেটের বানায় দেবে তো এই যে লম্বক এই লম্বক হচ্ছে একটা লাইব্রেরি এই ভদ্রলোক আমাদেরকে অ্যানোটেশনটা প্রোভাইড করতেছে আজকে আমরা এই লম্বককে ইউজ করা দেখব কিভাবে আসলে আমরা লম্বক ইউজ করতে পারি ওকে আপনি চাইলে পরে জাভা বেস ইমপ্লিমেন্ট করতে পারেন তখন একটু শিখাইতে তাইলে তো ইন্টার সোশ্যাল শিখতেন না এর জন্য প্রথমে জিজ্ঞেস করে নিছি এইটা কোন ওপি রান্না নেয় স্যার ওইটা কি মানে এভাবে বলে কি এনক্যাপসুলেট হবে না হ্যাঁ এনক্যাপসুলেট হবে কিন্তু প্রবলেম হচ্ছে আপনি হইতে পারে যে ওই যে আমরা যে ভ্যালুগুলো যে ভ্যালিডেট করতেছিলাম ওইটা পসিবল নাও হতে পারে বাট ওটার জন্য আলাদা অ্যানোটেশন আছে আমাদের স্ক্রিন এর মধ্যে এখানে বলে দেওয়া যায় যে একটা ইন্টিজার ভ্যালু ধরেন আপনি বলতে যাচ্ছেন যে ম্যাক্সিমাম কত হবে মিনিমাম কত হবে এটা একটা অ্যানোটেশনের মাধ্যমে করে ফেলা যায় এটার জন্য আমাদের আসলে ইফএলস লেখা লাগে বুঝতে পারছেন ওইগুলো পরের বিষয় তো পসিবল ওকে সো আমরা কিভাবে আনতে পারি আমরা দেখব যে আমাদের এই যে প্রজেক্ট লম্বক আমাদের এটা একটা ম্যাভেনের পার্ট ম্যাভেনের কথা আমাদের তো মনে আছে রাইট ম্যাভেন তো ম্যাভেন কি ছিল একটা গ্রোসারি শপ মানে আমাদের যে লাইব্রেরিগুলো সেগুলো সেখানে ছিল তো আমরা ম্যাভেন ইউজ করতেছি তো ম্যাভেনের এখানে দেখেন তার একটা ডিপেন্ডেন্সি আছে দেখেন এখানে কি লেখা আছে ম্যাভেনের ডিপেন্ডেন্সি তো এই যে ডিপেন্ডেন্সি এই ডিপেন্ডেন্সিটা হচ্ছে আমাদের প্রজেক্টে অ্যাড করতে হবে ওকে তো বেস্ট অ্যাপ্রোচ কি বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে আমরা ধরেন যে নতুন একটা প্রজেক্ট যখন তৈরি করতেছি এটা তো আলাদা ভাবে অ্যাড না করে আমাদের উচিত হচ্ছে আমরা যখন প্রজেক্টটা তৈরি করি ধরেন আমি ক্লোজ প্রজেক্ট করে দিতেছি আমি নতুন করে প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছি ওকে টার্মিনেট করে দিতেছি আমরা যখন নতুন প্রজেক্ট তৈরি করি এখানে কি করতাম স্প্রিং ইনিশিয়ালাইজার দিতাম রাইট এখানে ধরেন আমি প্রজেক্টের নাম দিতেছি লম্বক লম্বক তো এখানে আমরা কি ইউজ করতাম ম্যাভেন ইউজ করতাম এখানে আমরা কি ইউজ করতাম বিডি edu.su আর আর্টিফ্যাক্ট ধরেন লম্বকই রাখি যদি সমস্যা নেই এটা 21 তো নেক্সট পেজে গেলে আমাদের কি করতে আমাদের ডিপেন্ডেন্সি দিতে বলতো দেখেন এই যে প্রথমে আমাদের কি আছে একটা অপশন আছে লম্বক দেখতে পাচ্ছেন তো আমরা যদি এই লম্বকে সিলেক্ট করে দেই তারপর যদি ওয়েবে সিলেক্ট করে দেই আরেকটা কি জানো ছিল টাইমলি ওকে এই যে টেমপ্লেট ইঞ্জিনটা এটাকে আমরা ক্লিক করলাম এই তিনটা ডিপেন্ডেন্সি অ্যাড করছি লম্বক স্প্রিং ওয়েব আর একটা টাইমলি তো এই যে তিনটা দিয়ে এবার আমরা যদি ক্রিয়েট করি দেখেন আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম কোন ডিফারেন্স নাই আগের মতনই কিন্তু সে কি করতেছে এই যে এখানে লোড দিলাম লম্বকের সাথে আসলে কি সিলেক্ট করছিলেন ওই স্প্রিং ওয়েব আর টাইমলি এখানে দেখেন এই ফর্মের মধ্যে আমাদের যে লম্বকটা চলে আসছে ওকে এটা একটা এক্সট্রা একটা ডিপেন্ডেন্সি আমাদের প্রজেক্টে অ্যাড হয়েছে আমাদের আগের প্রজেক্টে অ্যাড ছিল না কারণ আমরা কি করি নাই ওটা সিলেক্ট করি না লম্বক সিলেক্ট করি না আজকে কি করছি আমরা লম্বকটাকে সিলেক্ট করছি দ্যাটস ওয়াই এই ডিপেন্ডেন্সিটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে ওকে তো দেখেন এর সুবিধাটা কি সুবিধা হচ্ছে আমরা যখন একটা নতুন ক্লাস তৈরি করতে যাচ্ছি ধরেন আমরা একটা ইউজার নামে একটা ক্লাস তৈরি করব ইউজার এখানে তার অ্যাট্রিবিউটস গুলো দিতেছি যে প্রাইভেট এই ক্লাসের উপরে আমাদের কি করতে হবে একটা অ্যাট্রিবিউট দিতে হবে গেটার দেখেন এই যে গেটার দিচ্ছি না এই গেটার দাও মানে কি সব কয়টা গেটার চলে আসে এই গেটারটা কিন্তু কোনটার পার্ট লম্বকের পার্ট একটা এক্সটারনাল ডিপেন্ডেন্সি আমাদের আগের প্রজেক্টে দেখেন আগের প্রজেক্টে যদি আমি দেখাই এই প্রজেক্টে কিন্তু আমি যদি এখানে গেটার দেই এটা কাজ করবে না দেখেন গেটার বলতে কিছু নাই আমাদের লম্বকের গেটার কারণ এটা কিন্তু আমরা দেই নাই দিছিলাম না বুঝতে পারছেন আজকে আমরা কি করলাম এই প্রজেক্টের মধ্যে গেটারটা অ্যাড করলাম
দ্যাটস ওয়াই আমাদের এই ফ্যাসিলিটিসটা আমরা কি করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। ওকে, তো সিমিলারলি আমরা কি করতে পারি, সেটারও দিতে পারি, সেটার দিতে পারি। তাহলে কি হলো, আমাদের এই ক্লাসের গেটার এবং সেটার চলে আসে, আমাদের আর আলাদা করে কিছুই লেখা লাগতেছে না। তো এইটাই হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন। আমি যেমনটা বলছিলাম যে এটাও আসলে লেখা লাগে না একসময়, ঠিক আছে, এই হচ্ছে সেই পার্ট। তো এটাকে আরো শর্টকাট আমরা লিখতে পারি, আরো শর্টকাট করা যায়, সেটা হচ্ছে আর নল না, আরেকটা কি যেন আছে, ডেটা, ডেটা যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে সে ডেটার এবং ডেটার সব কয়টা সে একসাথে বানায় ফেলবে। কনস্ট্রাক্টর বানাতে চাইলে all args কনস্ট্রাক্টর, এটা সব কয়টা প্যারামিটার দিয়ে একটা কনস্ট্রাক্টর বানায় ফেলবে। সব কয়টা দিয়ে আইডি, নেম, সিপিএ, আমরা যেটা কন্ট্রোল এ দিয়ে করতাম সেটা। যদি নো আর্গস চাই নো আর্গস কনস্ট্রাক্টর, অটোমেটিক অ্যাড করে নিবে, তখন আপনার কাস্টম লিখতে হবে। এবং এখানে অপশনও আছে, এখানে আপনি চাইলে, এখানে চাইলে পরে আপনি ডিফাইন করে দিতে পারবেন কি কি আছে, পাবলিক প্রাইভেট এগুলো ডিফাইন করা যায়। নট ডিফল্ট কনস্ট্রাক্টরের জন্য। ওকে, সো এটা সুবিধা হচ্ছে কি, আপনি মনে করেন এখন আরেকটা বানাইলেন প্রোগ্রাম, ঠিক আছে, তখন কি করতে হতো আপনার, আবার গেটার আবার সেটার কনস্ট্রাক্টর বানানো ঝামেলা না, তখন আরো বেশি কোড করতে হবে, আগে তো কত অল্প কোড করতেন, রাইট? তো এখন তার কোডের পরিমাণ আরো বেড়ে গেছে, তো এখন যদি গেটার সেটার বানাইতে এত সময় না, তাহলে তো হবে না। তো দ্যাটস ওয়াই এই সেই তিন লাইন, গেটার, অল আর্গস কনস্ট্রাক্টর, নো আর্গস কনস্ট্রাক্টর। এই অবস্থায় মেথডগুলো কত ছোট? হ্যাঁ, আপনি যদি এখন দেখেন, আপনি যদি ধরেন যে অ্যাপ্লিকেশনে গেলেন, এখানে একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছেন, ইউজারের একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছেন, ওকে, সো কি করবেন, ইউজার ইকুয়াল টু নিউ, এই দেখেন দুইটাই পাইছেন, দেখছেন, ইউজারও আছে, ইউজারের কনস্ট্রাক্টরটাও আছে। ইভেন আপনি ধরেন এখন সেটার মেটার সবই পাবেন, দেখেন ইউজারের মধ্যে গেলাম, ডট, এই দেখেন গেট দিলে পরে আইডি, নেম, সিটিপিএ সব আছে, সেট দিল সব আছে। কাস্টমটা একটু দেখিয়ে দিন, কাস্টম কনস্ট্রাক্টর, কাস্টমটা নিজে লেখা নিয়েই ভালো, ওদেরটা ইউজ করতে গেলে সমস্যা আছে, হইতে পারে আর কি। তো এটার কিভাবে পাবেন আপনি, এটার যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলো দেখেন এখানে পাবেন। ওদের এখানে দেখেন নন নাল আছে, যে কোন একটা ভ্যালু যদি নাল এক্সেপশন দিতে চান, তাহলে জাস্ট আপনি নন নাল দিলে পরে ওই ভ্যালুর মধ্যে কোনো নাল ভ্যালু রাখবেন, ওই এরর দিয়ে দিবেন যে আপনার এই ভ্যালু নাল ভ্যালু এক্সেপ্ট করতেছে না। তারপরে দেখেন যে গেটার সেটআপ তো দেখাইলাম, টু স্ট্রিং ইকুয়াল মানে হচ্ছে ও অবজেক্ট ইকুয়াল করবে, এটা ডেটার মধ্যে দিলে কি করতেছে, ইকুয়াল টু স্ট্রিং গেটার সেটার রিকোয়ার্ড আর্গস কনস্ট্রাক্টর। রিকোয়ার্ড মানে হচ্ছে আমাদের কিছু ভ্যালু রিকোয়ার্ড করে দেওয়া যায়, যে আইডি এবং নেম, একটা অবজেক্ট তৈরি করতে গেলে আইডি নেম ম্যান্ডেটরি, এটা করে দেওয়া যায়। সো আমরা এখন দেখিনি এটা যদিও, তো এটার মধ্যে এটা পসিবল যে আপনি যদি রিকোয়ার্ড আর্গস কনস্ট্রাক্টর দেন, সেই ক্ষেত্রে ও শুধুমাত্র ওই কয়টা ভ্যালু দিয়ে একটা কনস্ট্রাক্টর বানায় দেবে, ঠিক আছে। এরকম মনে করেন এখানে অনেক রকমের কনফিগারেশন আছে, তো এটা আপনাদের স্টাডি করে নিতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের মিস্টার লম্বক। আমাদের লম্বকে আরো অনেক নতুন নতুন ফিচার আসতেছে, তো ইন ফিউচারে এগুলা হয়তো আপনারা ইউজ করতে পারবেন হোপফুলি। কাস্টমে এটা এক্সাম্পল দেওয়ার কথা,
যে কাস্টম কনস্ট্রাক্টর এইভাবে করে দিতে হয় আর কি, যে আপনার এখানে আলাদা করে আগে ডিফাইন করতে হবে, একটা কনস্ট্রাক্টর নাম দিতে হবে, তারপরে এটার উপরে আপনার তো এটা কাজটা বাইরে যায় আর কি, আমার কাছে মনে হয় হ্যাঁ নিজে নিজে সিলেক্ট করে নেওয়া বেটার আর কি। না এরর আসবে না তো, এটা তো মানে কাজ আপনার বাড়তেছে আর কি, ওটা মানে কাস্টম করতে গেলে তো ওইটার ক্ষেত্রে আপনার অল্টারনেটিভ ইউজ করাটাই বেটার যদি কাস্টম ইউজ করতে হয়। আর যেগুলা ইজি জিনিসের জন্য হইতেছে যে কোনো মডিফিকেশন লাগবে না, অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে আমি ডিফল্ট ইউজ করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ইউজটা করা উচিত, এইভাবে ব্যবহার করতে পারি আমরা। তখন আমরা ইউজার ডট এইভাবে ইউজ করতে পারি। এই হচ্ছে আমাদের লম্ব। ওকে, মেইন কাজ হচ্ছে লম্বকে আমরা ডেটা সেটার হ্যাঁ ডেটা সেটার কনস্ট্রাক্টর সব কয়টা আমরা জাস্ট তিন জায়গায় নিয়ে আসি, অ্যাড্রেস ডেটা নোয়ার কনস্ট্রাক্টর অল কনস্ট্রাক্টর। এগুলো যা যারা শিখতেছে তাদের শিখাই দিন না এখন, তারা আবার ক্যালকুলেশন তাদের আগে শিখে যাবে। হ্যাঁ ওদের কাছে তো আছে তো থেকে বুঝতে না, মানে ওরা এতটা তো ভালো করে এখান থেকে নিয়ে আসবে না, তারা যখন প্রজেক্ট করতেছে ম্যাক্সিমাম দেখা যায় যে স্প্রিং বুটের প্রজেক্ট তৈরি করে ফেলছে, তারা এখন আর মেইন ক্লাস খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, মানে আপনারা তো স্প্রিং ক্লাস করতেছেন, মানে তারপরে তাদের জাভা ক্লাস শুরু হইতেছে পরের ক্লাসে, তো তারা ডিফল্ট স্প্রিং সিলেক্ট করা থাকে, তারা নেক্সট ডে স্প্রিং প্রজেক্ট তৈরি করে ফেলছে। তো এই প্রবলেমে ফেস হচ্ছে আর কি জিনিসটা, আমরা এসে ওদের প্রজেক্ট গুলো পেতেছি। হ্যাঁ ওইটাই আর কি হচ্ছে আর কি। তো আপনারা তো বুঝতেছেন, বাট তারা তো আসলে বুঝতেছে না আর কি প্রথম প্রথম প্রবলেমটা হবে। হ্যাঁ না মার্ক কাটবো কেন, লিস্টিং শিখতে ভালো। সো এই হচ্ছে আমাদের লম্বক। তো লম্বককে নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? তো লম্বক সম্পর্কে আরো জানতে আমাদের লম্বকের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো এইখানে লম্বক সম্পর্কে আপনারা আরো ডিটেইলস এবং মানে পুরা ওভারভিউটা আপনারা পাবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন থেকে আর ডেটা সেটে লিখবো ভুলেও না, কি বল আগে থেকে বলে কিন্তু এটা নাল হবে না, আর এইটা ধরে করে জাস্ট নরমাল লিখে দিতে হবে। এই যে এরকম মনে করেন আইডিটা হচ্ছে আমরা চাচ্ছি যে এটা লাল হবে না, তো এটা নরমাল, এটা দিলে আইডিটা হচ্ছে তখন আর নাল ধরেন যে আমি নেমের ক্ষেত্রে ইন্টিজার তো বাই ডিফল্ট 0 হয়ে যাবে, এটাতে আসলে লাভ নাই। তো আপনি যদি নেম নেন, যেখানে নরমাল করব ওইটা আগের লাইনে লিখব, হ্যাঁ আগের লাইনে লিখব। এই যে তখন দেখেন এই যে নেম ইজ মার্ক নন নাল বাট ইজ নাল, তো আপনাকে তখন একটা নাল পয়েন্টার এক্সেপশন দিয়ে দিতেছে, অটোমেটিক একটা এক্সেপশন থ্রো করতেছে যে এটার ভিতরে নাল ভ্যালু এই বইটা লাগে রানি করবে না, তো আপনার এক্সেপশন থ্রো করতে হবে না, ট্রাই টেস্টে এক্সেপশন করতে হবে। তো এটা আরো শর্টকাট হয়ে আছে অবশ্যই, আমরা আপাতত একটা পর্যন্ত থাকি। তো এই তো এটা ক্ষেত্রে নেমটা আমরা নরমাল ডিক্লেয়ার করতে, কারণ স্ট্রিং হতে নাল হতে পারে, আর ইন্টিজার ডাবল নাল হবে না, দ্যাটস ওয়াই এটা দেব। বুঝতে পারছেন? আর কোনো কনফিউশন? ওকে, নোটা হলে স্যার মানে যে ভেরিয়েবলটা আমরা নাম দিতে চাচ্ছি না ওটার আগে দিয়ে আমরা ইয়ে করতে দেব না, হ্যাঁ যে ভ্যালুটার মধ্যে নাল আমরা চাচ্ছি না, কোনো একটা ভ্যালু অবশ্যই থাকতে হবে, এর আগে নন নাল দিবেন, তাহলে ওইটা ই থাকবে আর কি, দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ আমরা নরমালি কাটা দিই, আমরা এস্টিমেট বিশেষ করি আপনি মানে এটা বিষয় আছে টাইম আছে আছে। আচ্ছা, সো মানে আমরা হচ্ছে আমাদের যে পার্ট আমাদের কোর্সের যে আউটলাইন বা আমরা যে কাজ আমরা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে অ্যাকচুয়ালি এই কোর্সের পার্ট আপনাদের ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শেখাবো, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট না। এখন ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হিসেবে আপনার কাজ কি,
আপনার কাজ হচ্ছে আপনাকে যে ডেটা প্রোভাইড করতেছে সেই ডেটাগুলো ভ্যালিডেট কিনা চেক করা, ডেটাবেসে সেভ করা। সেকেন্ড কাজ কি, আপনার কাছে কোন একটা ডেটা রিকোয়েস্ট করতেছে, আপনি দেখবেন যে সে কি ওই ডেটাটা রিকোয়েস্ট করার জন্য অথরাইজড কিনা। যদি অথরাইজড হয় ডেটাবেস থেকে ডেটা এনে তাকে দিয়ে দিবেন। এই হচ্ছে আপনার পার্ট। এখন ফ্রন্ট এন্ড কি করতেছে? ফ্রন্ট এন্ড কিন্তু অনেক হইতে পারে। ফ্রন্ট এন্ড আমার অ্যান্ড্রয়েড হতে পারে, আমার মানে অ্যান্ড্রয়েড যে কোডার প্রোগ্রামার, অ্যান্ড্রয়েড প্রোগ্রামার হতে পারে, আমার আইওএস প্রোগ্রামার হতে পারে, আমার রিঅ্যাক্ট প্রোগ্রামার হতে পারে, আমার অ্যাঙ্গুলার প্রোগ্রামার হতে পারে, যে কেউ হতে পারে। সবাই কি ভালোভাবে আপনাদের কাছে ডেটা পাঠাতে পারে? ভাই পছন্দ করতে পারে অনেকজন, তাই না? যে অথরাইজ না করে পাঠিয়ে দিচ্ছে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি তাকে ডেটা দিয়ে দিবেন? কারণ আপনি তাকে অবশ্যই বিলিভ করবেন না, ফ্রন্ট এন্ডকে কখনোই বিলিভ করতে নেই। আমরা ব্র্যাকেট হিসেবে ফ্রন্ট এন্ডকে কখনোই বিলিভ করব না। আমরা অলওয়েজ যখন কোড করব ডেটাটাকে ভ্যালিডেট করব যে ডেটাটা কি আসলে ভ্যালিড কিনা, এবং যখন পাঠাবো বা কোন একটা অ্যাকশন নিব আগে দেখবো এটা কি অথরাইজড পারসন কিনা, আমাদের যে রিকোয়েস্ট করছে সে অথরাইজড কিনা, এবং অথরাইজ হইলে পরে ওই ডেটাটা নিয়ে কাজ করব, একটা ডেটাবেসে রাখবো বা ডেটাবেস থেকে পাঠাবো। ঠিক আছে? তো ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে আপনার প্রথম কর্তব্য আগে ডেটাটা ভ্যালিডেট করা এবং অথেন্টিসিটি সেট করা। ঠিক আছে? সেটা যেই পাঠায়, আমরা যত ভালো প্রোগ্রামারই হোক ফ্রন্ট এন্ডে কখনো ইউজ করবেন না। আর কারণ আছে ম্যাডিং নিগেল স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, HTML CSS তো এটা পার্ট না, আমার পোর্টফোলিওটা কি গ্রেডে আইডি গ্রেড গুলো রিসেট করবে, মানে মার্কস পোর্টফোলিও মার্কস। গুড কোশ্চেন, কে করছে এটা? এটা তো জিরো মার্কেট বলে। এটার মার্কিং তো আমরাই করতেছি, আমি দেখছেন, আমি মার্কিং করতেছি না এখানে, আমি একটা পার্কিং আপনারা করতেছেন। তো মার্কিং তো স্যার কোনোদিনই আপনি করেন না, কিন্তু গ্রেড কিছু জানেন। মার্কটা আমাদেরকে দিয়েই বলে যে 0 দাও, 3 দাও, 2 দাও। এটা আপনি শিখতেছেন, জানতেছেন যে এটা এত সাল হইলে পরে কি পাবো না। এটা তো একটা লার্নিং, তাই না? অবশ্যই পোর্টফোলিওতে মার্কিং রাখতেন স্যার। না না, মার্কিং তো রাখতেছি, সবকিছু মার্কিং থাকবে, কষ্ট করে ফোকাস করে। তো আপনাদের কিন্তু এই যা অ্যাডভান্স জাভা প্রজেক্টে প্রচুর কোড করতে হবে, আপনারা কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেন আর কি, ইসরাত ঘুম থেকে উঠে ফেলেন, কারণ এখন থেকে না শুরু করলে কিন্তু হবে না, তো বুঝতেই পারতেছেন। এতদিন ওয়ার্ম আপ ছিল, হ্যাঁ আমরা এখনো তো যাই না। আপনি অফিসে বলা যাবে না, এখনই বলেন। অ্যাডভান্স তো শেষ হয় নাই, কতটুকু অ্যাডভান্স ঠিক আছে? না আমার মতো না, আমি তো পারি না যেমন করছে। আমার মতন কেন হবে না? আমাদের টাকা চাকরি কেন করবেন না? যাবো তো 60,000 টাকার চাকরি হয় না। হ্যাঁ? এখন যাবার যারা আসলে ইয়ে করতে শুনছেন, আপনাদের জাভাতে কোড করেন, যদি জাভা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট পোস্টগুলো দেখেন, দেখবেন যে এটা ভালো সিপিআর অবশ্যই সবাই
তো জুবায়ের আচ্ছা, তো এই হলো বিষয়। আমরা আজকে মিস্টার লম্বককে দেখলাম, ঠিক আছে। আঙ্কেল ববের সাথে পরিচয় হয়েছিল, তারপরে মাঝখানে আমরা স্প্রিং এমবিসি শুরু করছি, তারপর আমরা মিস্টার লম্বকের কাছে আসলাম। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা কি এক্সপেক্ট করব? সবার পোর্টফোলিও রেডি থাকবে, রাইট? নেক্সট ক্লাসে এটা স্যারই বলতো, আমি খালি আগে বলেছিলাম আজকে 4 তারিখে 4 তারিখে আছে। যাই হোক, তো আপনারা যে বন্ধ আছে, কারণ আমরা টানা ক্লাস করছি আর কি কয়দিন, তো এই সপ্তাহে, তো আপনাদের বাসায় আর কি স্প্রিং এমবিসি থেকে দেওয়া হয়েছে, স্প্রিং এমবিসি নিয়ে কাজ করতে পারতে হবে, না হলে কিন্তু আমি পরবর্তী স্টেজে যে লাগবে আর কি, তাই লাগতে যাবে না। তো এতটুকু পর্যন্ত স্প্রিং এমবিসি আর ডেটা রিসিভ কিভাবে করতেছি ফর্মে, এবং ফর্ম থেকে আবার আমরা পরবর্তী পেজে ডেটা দেখাইতেছি, ঠিক আছে। এই পার্টটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো আমরা নেক্সট ক্লাসে ট্রাই করব আমাদের যে ইউজার অবজেক্ট, আমরা একটা ইউজার অবজেক্ট বানাইছি মিস্টার লম্বককে ব্যবহার করে, এই ইউজার অবজেক্টটাকে কিভাবে আমরা ডেটাবেসে সেভ করতে পারি, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন আপনারা ডেটাবেসে কোনো রিকোয়ারমেন্ট আছে, কোন ডেটাবেস শিখতে যাচ্ছেন? আপনারা যদি বেশি মনে করেন আমরা শিখলে আপনারা যে জাভা কোর্স, সরি ডেটাবেস কোর্স করছেন, সেখানে কোন কোন ডেটাবেস দিয়েছেন? অনলাইনে কোর্স কোনটা? আচ্ছা, আমরা হাত উঠাই, ঠিক আছে? যে আমরা মাইস্কো সিসি কয়জন হাত তুলি? আচ্ছা, ওকে ওকে, মানে আমরা তো অ্যাট লিস্ট ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা, এটা তো পারবো at least। পারবো। আচ্ছা, আমরা কি এমএস এসকিউএল থেকে শিখছি? দুইজন। স্যার আমরা শিখছি। আপনি শিখছেন এসকিউএল সার্ভার যেটা বলতেছেন। পোস্টগ্রেসকিউএল তো শিখছেন? পোস্টগ্রেসকিউএল 82 করছেন, আর কোন পাশে? দুইজন। 52। ওকে, পোস্টগ্রেসকিউএল। আর ডকুমেন্ট ডিবি মঙ্গোডিবি না না, আমি যেটা বলতেছি যে একটা হচ্ছে রিলেশন, যে ডেটাবেসগুলোতে আছে, যেটা এমএস এসকিউএল বলেন, মাইস্কুয়েল বলেন, পোস্টগ্রেসকিউএল বলেন, এই কয়টার মধ্যে থেকে একটা দেখতে যাচ্ছি। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ডকুমেন্ট বেস আর্কিটেকচার, মানে মঙ্গোডিবি, ডকুমেন্ট ডিবি, এই জিনিসগুলো যে স্ট্রাকচারগুলো ফলো করে যে ডেটাবেসগুলো, সেটা দেখাতে যাচ্ছি। তো এটা হচ্ছে কথা। তো মাইস্কুয়েল তো সবাই পড়ছেন, তো আমরা চেষ্টা করব মাইস্কুয়েল দেখার। আর যেহেতু মঙ্গোডিবি করেন নাই, তো মঙ্গোডিবি আমি একটু দেখাই দিব, না ওটা একদম ইজি। তো ওইটা দেখলে পরে হয়তো আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আশা করা যায় দেখা যাবে যে মাইস্কুয়েল এর পরে যদি মঙ্গোডিবি দেখেন, তো মঙ্গোডিবিতে আপনারা ব্যবহার করতে বেশি কমফোর্টেবল ফিল করবেন, মাইস্কুয়েল কমফোর্টেবল ফিল করবেন। তো দ্যাটস ওয়াই আমরা মাইস্কুয়েল শিখব। ওকে, তো আগে মাইস্কুয়েল শিখে তারপরে পরীক্ষা দিব, তারপরে মঙ্গোডিবি দেখব। তো এই হলো বিষয়। তো আপনাদের যেটা করতে হবে, আমাদের আসলে জাভাতে এতটা হাই লেভেলের মানে কাস্টমাইজেশন আমি দেখাবো না, যে মানে কাস্টম কোয়েরি যেটাকে বলতেছি, যে লার্জ কোয়েরি, সেগুলো আমরা দেখাবো না। তো বাট যখন আমরা প্রোডাকশন লেভেলে বা বড়
ওইটা হইতেছে ডেটাবেস রিলেটেড যে বিষয় সেই কুইরিগুলো আপনাদের আসলে শিখে নিতে হবে, যেগুলো কমপ্লেক্স কুইরি যেটা বলতেছি, তো কমপ্লেক্স কুইরিগুলো আপনাদের শিখে নিতে হবে। আর যেটা আসলে ডেটাবেস রিলেটেড, যে আমাদের জাভা রিলেটেড অ্যাকচুয়ালি, যে কিভাবে ডেটা বেস থেকে ডেটা আনা যায় সেটা আমরা দেখাই দিব। তো এখানে আসলে আপনাদের এতটা হাই লেভেলের যে কুইরি জানা রাখবে এরকম না, বাট আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনাদের এই সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট এবং লাইভ কোন একটা কিওয়ার্ড আছে, এই টাইপের যে কুইরিগুলো আছে সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে, কারণ আমরা নেক্সট ক্লাসে এই কাজগুলো করতে যাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে থ্যাংক ইউ।